একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ওই জীববিজ্ঞান প্রথম পত্র বিষয়ে আমরা গত ক্লাসে ভাইরাস সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমি গত ক্লাসের ধারাবাহিকতায় এর পরবর্তী বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাসে আমরা ভাইরাস কি, তারপর তোমার ভাইরাসের আবিষ্কার কিভাবে হয়, আকার, আয়তন, ভাইরাসের বৈশিষ্ট্য, এর মধ্যে আমরা দেখেছি ভাইরাসের কিছু বৈশিষ্ট্য আছে জীবের মতো, আবার ভাইরাসের কিছু বৈশিষ্ট্য আছে জ্বরের মতো। তো এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব সেটা হলো ভাইরাসের গঠন। ভাইরাসের গঠন বা স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা ভাইরাসের ডেফিনেশনেই আমরা বলেছিলাম যে ভাইরাস হলো অকোষীয়, কেবলমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত সংক্রামক সত্তা বা পরজীবী কণা, যা উপযুক্ত পোষকদেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম, কিন্তু পোষকদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাহলে ভাইরাসের গঠনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা তার সংজ্ঞা বা ডেফিনেশনের মধ্যে আমরা বলেছি, সেটা হলো অকোষীয় এবং কেবলমাত্র নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত পরজীবী কণা অথবা সংক্রামক সত্তা। এটা সংক্রামক সত্তা হবে কি হবে না সেগুলো নিয়ে অবশ্য মতভেদ আছে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। কারণ এর কিছু বৈশিষ্ট্য জ্বরের মতো, আবার কিছু বৈশিষ্ট্য জীবের মতো। তো সেই জন্য অনেক জায়গায় পরজীবী জৈব কণা বা এই ধরনেরও বলা আছে। তো যাই হোক, ভাইরাসের তাহলে গঠনের মধ্যে তোমরা তোমাদের বইতে দেখবা যে এখানে ভৌত গঠন, রাসায়নিক গঠন আলাদা আলাদাভাবে দেওয়া আছে। মূলত আসলে দুই ধরনের গঠনে আমরা একই কথাগুলি ভিন্ন ভিন্নভাবে সেখানে উপস্থাপন করি। তাহলে আমি প্রথমেই ভাইরাসের গঠন নিয়ে আলোচনা করি। তো ভাইরাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাইরাসের সে যে এই যে একটা পরজীবী কণা বা জৈব কণা, তাকে আমরা তিনটা অংশে ভাগ করতে পারি। একটা হলো কেন্দ্রীয় বস্তু, তারপর হচ্ছে ক্যাপসিড, এবং এরপরে হচ্ছে বহিস্থ আবরণ। সাধারণত এই অংশগুলি নিয়ে তার মধ্যে এই তোমার কেন্দ্রীয় বস্তু এবং ক্যাপসিড, এগুলি কিন্তু সকল ভাইরাসের জন্য কমন। সব ভাইরাসেই কিন্তু এই যে তোমার কেন্দ্রীয় বস্তু, যেটা আমরা নিউক্লিক অ্যাসিড বলে থাকি সেটা, আর তাকে ঘিরে প্রোটিনের আবরণ, যেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। এটা প্রত্যেকটা ভাইরাসেই থাকবে। বাট কিছু কিছু ভাইরাসে আবার এই ক্যাপসিডের বাইরে জৈব পদার্থের আবার একটা অতিরিক্ত আবরণ থাকে। যেমন করোনাতেও আছে, করোনা ভাইরাসেও আছে, HIV ভাইরাসেও আছে। তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি ক্যাপসিডের বাইরে সেক্ষেত্রে জৈব পদার্থের একটা অতিরিক্ত আবরণ থাকে। তো যা হোক, তাহলে প্রথমে আমরা কেন্দ্রীয় বস্তু নিয়ে আলোচনা করি। তাহলে প্রত্যেকটা ভাইরাসের এই যে ক্যাপসিড আবরণের ভিতরে কেন্দ্রীয় বস্তু, যেটাকে সাধারণত যেটা হলো নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডকেই বলা হচ্ছে আসলে কেন্দ্রীয় বস্তু। এই নিউক্লিক অ্যাসিড অবস্থান করে। তোমরা জানো নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হয়, DNA এবং RNA। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে একটা অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ভাইরাসের মধ্যে এই দুইটা নিউক্লিক অ্যাসিডের যে কোনো একটা থাকবে, হয় DNA অথবা RNA। দোনোটা কিন্তু একসাথে থাকে না, এরকম ভাইরাস পাওয়া যায় নাই যে দুইটা নিউক্লিক অ্যাসিডেই থাকে। বাট সেখান এই ভাইরাসের পর থেকে আমরা ব্যাকটেরিয়া থেকে শুরু করে যদি একদম উচ্চ শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী, মানুষ, আমরা সবার বিষয়গুলি যদি বিবেচনা করি, তাহলে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কোষেই কিন্তু DNA এবং RNA দুইটাই থাকে। DNA হলো জেনেটিক বস্তু, এবং এই DNAর তার যে জিন, সেটাকে বাহ্যিকভাবে এক্সপ্রেশনের জন্য RNAর সাহায্য প্রয়োজন। RNA ছাড়া সেটা হয় না। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে DNA অথবা RNAর যে কোনো একটা। অন্যান্য জীবের ক্ষেত্রে যেখানে DNA এবং RNA দুইটাই থাকে, সেক্ষেত্রে RNA বংশগতিক বস্তু হয় না। বাট এই ভাইরাসের ক্ষেত্রে আমরা যে সমস্ত ভাইরাসকে দেখি যে
আরএনএ ধারণ করে, ডিএনএ ধারণ করে না, সেক্ষেত্রে আরএনএ জেনেটিক বস্তু। তো এই জন্য আমরা আরএনএকে যখন এই যে শ্রেণীবিন্যাস করি, হ্যাঁ, তাহলে আরএনএকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো জেনেটিক আরএনএ, একটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। এই যে আমরা যে মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, হ্যাঁ, দ্যাট মিনস এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, এগুলো হলো সবগুলি নন জেনেটিক আরএনএ। বাট জেনেটিক আরএনএ অনলি প্রেজেন্ট ইন ভাইরাস, এটা কেবলমাত্র ভাইরাসেই উপস্থিত থাকে। জেনারেলি আমরা জানি ডিএনএ দ্বিসূত্রক হয়, ভাইরাসের ক্ষেত্রেও দ্বিসূত্রক, বাট কিছু কিছু এখানে এক্সেপশন আছে। যেমন M13 কোলিফাস একটা ভাইরাসের নাম, সেক্ষেত্রে একসূত্রক ডিএনএ থাকে, এটা কিন্তু ব্যতিক্রম। যেহেতু ডিএনএ দ্বিসূত্রক হয়, তাহলে সেক্ষেত্রে একসূত্রক থাকা, এই যে ডিএনএ থাকা, সেটা ব্যতিক্রম। তাহলে একসূত্রক ডিএনএওয়ালা ভাইরাসও আমরা দেখি। আবার আরএনএ একসূত্রক, কিন্তু আমরা কিছু কিছু কি বলে যে ভাইরাসের ক্ষেত্রে দেখি দ্বিসূত্রক আরএনএ থাকে, সেটাও ব্যতিক্রম। যেমন এই যে রিউ ভাইরাস বলে এক ধরনের ভাইরাস আছে, রিউ ভাইরাস, হ্যাঁ, ওরা দ্বিসূত্রক আরএনএ ধারণ করে। তারপর যেমন ধানের বামন রোগের ভাইরাস, অর্থাৎ এই ধরনের ধান গাছগুলি বেটে হবে, এই রোগে আক্রান্ত হলে, এই ধরনের ভাইরাস দিয়ে যদি আক্রান্ত হয়, তাহলে ধান গাছটা নর্মাল সাইজ থেকে অনেক বেটে হয়। এইগুলি কি ধারণ করে? দ্বিসূত্রক আরএনএ। এরা দ্বিসূত্রক আরএনএ ধারণ করে, যেটা ব্যতিক্রম, কারণ আরএনএ অলওয়েজ একসূত্রক হয়। আর এখানে আমরা ডিএনএ দ্বিসূত্রক হয়, কিন্তু একসূত্রক ডিএনএ আমরা কি বলেছিলাম? M13 কোলিফাস, এগুলো একটা ভাইরাসের নাম। এরা একসূত্রক ডিএনএ ধারণ করে। তাহলে আমরা কেন্দ্রীয় বস্তু সম্পর্কে দেখলাম। জেনারেলি আমরা যদি একটা দেখি, যেমন টিটুফাস একটা বহুল পরিচিত ভাইরাস। সে টিটুফাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ব্যাঙাচি আকৃতির ভাইরাস। তার এটা হলো মাথা ষড়ভুজ আকৃতির, কলার, বেস প্লেট, তারপর স্পর্শক তন্তু, আর এখানে কিছু স্পাইক থাকে। এই মাথার ভিতরে এখানে দ্বিসূত্রক ডিএনএ, দ্যাট ইজ নিউক্লিক অ্যাসিড বা কেন্দ্রীয় বস্তু আমরা যেটাকে বলতেছি, কেন্দ্রীয় বস্তু। টিটুফাসের থাকে তোমার ডিএনএ। তাহলে এইটা হলো ক্যাপসিড, অর্থাৎ আমরা এটা হলো ইন জেনারেল ভাইরাসের তার মানে স্ট্রাকচার। বাট আমরা সেটা যদি কোনো একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝতে চাই, তাহলে আমরা এই টিটুফাসের এক্সাম্পলটা আমরা দিতে পারি। এই টিটুফাস, এই ক্ষেত্রে কী দেখা যায়? এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কেন্দ্রীয় বস্তু এটা প্রোটিন আবরণ তথা ক্যাপসিডের ভিতরেই অবস্থান করছে, এবং টিটুফাসের কাছে থাকে ডিএনএ। তা আমরা এও বলেছি যে ভাইরাসের দুইটা নিউক্লিক অ্যাসিডের যে কোনো একটা উপস্থিত থাকবে, হয় ডিএনএ অথবা আরএনএ। আবার যদি তোমাদের বইতে এগুলি আছে, আবার যদি আমরা টিএমবিকে দেখি, তাহলে টিএমবির ক্ষেত্রে এরকম আঙ্গুরের থোকার মতো এই ক্যাপসিড আবরণগুলি অবস্থান করে। এটা নিয়ে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব। কিন্তু এর ভিতরে এই যে এটাই হলো কি কেন্দ্রীয় বস্তু, এবং এদের ক্ষেত্রে কেন্দ্রীয় বস্তুটা হলো আরএনএ, আর এদের ক্ষেত্রে কেন্দ্রীয় বস্তুটা হলো ডিএনএ। তাহলে আমরা দেখলাম যে কেন্দ্রীয় বস্তুটা কোথায় থাকবে? ক্যাপসিডের ভিতরে। এখানে আমরা দেখলাম যে ক্যাপসিডের ভিতরে। তাহলে এক্ষেত্রে ইনফরমেশন যেগুলি ছিল, এদের মধ্যে নিউক্লিক অ্যাসিড, দুই ধরনের নিউক্লিক অ্যাসিডের যে কোনো এক ধরনের নিউক্লিক অ্যাসিড থাকবে, হয় ডিএনএ অথবা আরএনএ। দোনোটা একসাথে থাকে না। ডিএনএ দ্বিসূত্রক হবে, আরএনএ একসূত্রক হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যতিক্রম লক্ষ্য করলাম, যেগুলির কথা আমি এখানে বললাম। এগুলি কিন্তু অনেক সময় অবজেক্টিভে থাকে। এবার আমরা চলে যাব ক্যাপসিড। তাহলে এই যে ভাইরাসের কেন্দ্রীয় বস্তুকে ঘিরে যে প্রোটিনের আবরণ, সেই প্রোটিনের আবরণই হলো ক্যাপসিড। তাহলে ক্যাপসিড হলো প্রোটিন আবরণ। এই যে এখানে ক্যাপসিডের মধ্যে থাকা যে প্রোটিন অণুগুলো, তাদের গঠনেই কিন্তু এই ক্যাপসিডের আকৃতি এটা নির্ধারণ করে, এবং সেজন্য আমরা দেখি যে এক একটা ভাইরাসের ক্ষেত্রে এটা এক এক রকম হয়ে থাকে। ঠিক আছে? তারপর এই যে এই ক্যাপসিডেই কিন্তু তাদের এই যে বিভিন্ন যে গোলাকৃতির অথবা বিভিন্ন ধরনের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা নির্ধারণ করে। প্রত্যেকটা ক্যাপসিড আবার অনেকগুলো সাব ইউনিট নিয়ে গঠিত। এই ক্যাপসিডের সাব ইউনিটগুলিকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার এটা হলো ক্যাপসিডের সাব ইউনিট, এবং প্রত্যেকটা তোমার সাব ইউনিট তথা ক্যাপসিড আবার অনেকগুলি অ্যামিনো অ্যাসিড দিয়ে গঠিত হয়। তো আমরা জানি প্রোটিনটা আসলে কি। তোমার আমরা ক্যাপসিডকে কি বলতেছি? ক্যাপসিডকে বলতেছি
ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে ঘিরে যে প্রোটিনের আবরণ। তাহলে হোয়াট ইজ প্রোটিন? প্রোটিন জিনিসটা কি? তো প্রোটিন হলো একটা বৃহৎ জৈব অণু যেটা অনেকগুলি প্রোটিন অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি হয়। তাহলে প্রোটিন তৈরি হবে অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে। অ্যামিনো অ্যাসিডটা কি? এটা জীবর দেহের মধ্যে থাকে অ্যামিনো গ্রুপ, এগুলো আমরা বায়োকেমিস্ট্রিতে পড়াবো। এই অ্যামিনো গ্রুপ সম্বলিত জৈব অ্যাসিডগুলিকে বলা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এরকম 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে যারা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে, যাদেরকে প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলা হয়। প্রত্যেকটা প্রোটিন তৈরিতে ওই 20টা অ্যামিনো অ্যাসিডের সবাইকেই দরকার হয়। আচ্ছা, তো সেজন্য আমরা বলছি কি, এই যে ক্যাপসিড তথা প্রোটিন আবরণ, সেটা অনেকগুলি সাব ইউনিট দিয়ে গঠিত। এই ক্যাপসিডের সাব ইউনিটগুলিকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। এবং আবার এই প্রত্যেকটা সাব ইউনিট তথা ক্যাপসোমিয়ার আবার অ্যামিনো অ্যাসিড দিয়ে বা প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। এবং এই ক্যাপসিডে কি করে, তোমার এই ক্যাপসিডেই তোমার এই তার ভাইরাসের মূল কাঠামোটা গঠন করে। তারা যে বিভিন্ন আকৃতির হয়ে থাকে, দণ্ডাকৃতির, ব্যাঙাচি আকৃতির, গোলাকৃতির, এই আকৃতিটা নির্ধারণ করে থাকে। তো ভাইরাস যখন কোনো পোষক দেহকে আক্রমণ করে, সেই ক্ষেত্রে কিন্তু ক্যাপসিডটা অনেকটা নিষ্ক্রিয়। এটা বলা, সেই জন্য বলা হচ্ছে জৈবিক দিক থেকে তারা নিষ্ক্রিয়। এরা যখন, যেমন আমরা যদি টিটুফাসকে চিন্তা করি, এই টিটুফাস যখন ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, হ্যাঁ, তখন সে ব্যাকটেরিয়ার তার দিয়ে, এই যে কি বলে যে এই বেস প্লেট দিয়ে সে পৃষ্ঠলগ্ন হয়, তার সাথে কন্ট্যাক্টে আসার পর এর ভিতরে যে এই যে নিউক্লিক অ্যাসিড ছিল, সেই নিউক্লিক অ্যাসিডটাকেই কেবলমাত্র ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করিয়ে দিবে, প্রোটিন আবরণটা বাইরে থেকে যাবে। তাহলে আমরা কোনো ভাইরাস যখন কোনো পোষক কোষকে আক্রমণ করে, তখন কিন্তু কেবলমাত্র নিউক্লিক অ্যাসিডেই ওই পোষক কোষের ভিতরে প্রবেশ করে, প্রোটিনটা প্রবেশ করে না। সেজন্য বলা হচ্ছে যে এক্ষেত্রে ক্যাপসিড তথা প্রোটিন আবরণ এটা জৈবিক দিক থেকে নিষ্ক্রিয়। ঠিক আছে, কিন্তু এই ক্যাপসিড কি করে, পোষক কোষকে আক্রমণে সহায়তা করে। এটা আমরা একটু পরবর্তীতে দেখব যে এখানে তোমার এই যে এই ভাইরাসের ক্যাপসিডের প্রোটিন, তার জন্য সে যেই পোষককে আক্রমণ করবে, যেমন মনে করো টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, সে কাকে আক্রমণ করবে? টোবাকো। তাহলে টোবাকোর তোমার ওই গাছের কোষের, প্রত্যেকটা কোষের কোষ প্রাচীরে কতগুলি রিসেপ্টর সাইট আছে, এবং সেই রিসেপ্টর সাইটে ওই টিএমবির ক্যাপসিড গিয়ে অ্যাটাচ হতে পারে। অন্য কোনো ভাইরাসের ক্যাপসিড বা প্রোটিন অণু সেক্ষেত্রে পারবে না। তাহলে ক্যাপসিড কি করছে? ক্যাপসিড ওই ভাইরাসকে, পোষক কোষকে আক্রমণে সহায়তা করতেছে, যদিও ক্যাপসিড জৈবিক দিক থেকে নিষ্ক্রিয়। আবার বলতেছে ক্যাপসিড কি করে? ক্যাপসিড তোমার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। তো অ্যান্টিজেনটা কি? অ্যান্টিজেন হলো এটা পলিস্যাকারাইড অথবা প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ যা কি করে, তোমার আমাদের শরীরে অ্যান্টিবডি উৎপাদনে উদ্দীপনা যোগায়। অ্যান্টিজেন ছাড়া কখনো অ্যান্টিবডি তৈরি হবে না। অর্থাৎ আমাদের শরীর যখন বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হয়, হ্যাঁ, আমাদের অজান্তে আক্রান্ত হয়, হয়তো দেখা গেল যে কোনো কোনো ক্ষেত্রে রোগ তৈরিই হয় না, হ্যাঁ, এমনিতেই ওই জীবাণু আমাদের শরীরে ধ্বংস হয়ে যায়। কে করে সেটা? আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা। এগুলি তোমরা জুলজিতে পড়বা। এই রোগ প্রতিরোধ ব্যবস্থার মধ্যে 3 স্তরের প্রতিরক্ষা আছে আমাদের, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমি সবগুলো নিয়ে আলোচনা করবো। তৃতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা হলো কি, আমাদের এক ধরনের শ্বেত রক্তকণিকা আছে যেগুলিকে বলা হয় লিম্ফোসাইট। তারা কি তৈরি করে? এই প্রোটিনিশিয়াস একটা সাবস্টেন্স তৈরি করে, যেটাকে বলা হচ্ছে অ্যান্টিবডি। শ্বেত রক্তকণিকা এই অ্যান্টিবডি আপনা আপনি তৈরি করবে না। যখন শরীরে কোনো এরকম আননোন কোনো, আমরা এই যে পরজীবী বলতে পারি, বস্তু বলতে পারি, যেগুলো প্রবেশ করে, যেটার সাথে আমাদের শরীর পরিচিত নয়, তখন তাদেরকে বহিরাগত বস্তু মনে করে তাদেরকে ধ্বংস করার জন্য এই প্রোটিনিশিয়াস সাবস্টেন্স, দ্যাট মিন্স অ্যান্টিবডি তৈরি হয়, এবং সেটা আমাদের লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা তৈরি করে থাকে। তাহলে এই যে যার উপস্থিতিতে অ্যান্টিবডি তৈরি হয়, যার জন্য তৈরি হয়, সেই হলো অ্যান্টিজেন। তাহলে ক্যাপসিড কী করে? অ্যান্টিজেন হিসাবে কাজ করে। তাহলে ক্যাপসিড সম্পর্কে আমরা কি বললাম? ক্যাপসিড হলো ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে ঘিরে থাকা প্রোটিনের আবরণ। হ্যাঁ, এই প্রোটিনের আবরণেই কিন্তু, এই ক্যাপসিডে কিন্তু কী করে, একটা ভাইরাসের আসলে মূল কাঠামোটা গঠন করে থাকে। এই জন্য বিভিন্ন ধরনের ভাইরাসের আকৃতি এই ক্যাপসিডের উপর ডিপেন্ড করে বিভিন্ন হয়ে থাকে। আবার ক্যাপসিডের
তোমার এরা অনেকগুলো সাব ইউনিট দিয়ে গঠিত। এই সাব ইউনিটগুলিকে কি বলা হয়? ক্যাপসোমিয়ার। আবার ক্যাপসোমিয়ার কি দিয়ে তৈরি হয়? যেহেতু এটা প্রোটিন, তাহলে তারা প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। ক্যাপসিড জৈবিক দিক থেকে নিষ্ক্রিয় বললাম, তা কিন্তু এরা এই ভাইরাসকে, পোষক কোষকে আক্রমণে সহায়তা করে। আবার ক্যাপসিড কি করে? অ্যান্টিজেন হিসেবেও কাজ করে থাকে এবং অ্যান্টিবডি তৈরিতে উদ্দীপনা যোগায়। এরপরে চলে আসো বহিস্থ আবরণ। এই বহিস্থ আবরণ সবগুলি ভাইরাসে থাকে না। কিছু কিছু ভাইরাসে এই ক্যাপসিডের বাইরে আবার কি থাকে? ক্যাপসিডের বাইরে আবার এক্সট্রা অতিরিক্ত আবরণ থাকে। সেই অতিরিক্ত আবরণকেই বলা হচ্ছে বহিস্থ আবরণ। যেমন এই যে এটা একটা তোমার, আমরা যদি একটা HIV তথা হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাসের যদি একটা ছবি আঁকি, তাহলে এখানে দেখা যাচ্ছে তার এই RNA, এখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ থাকে, তার বাইরে এটা হলো প্রোটিনের আবরণ। এই প্রোটিন আবরণটাই হলো ক্যাপসিড। হ্যাঁ, এই ক্যাপসিডের বাইরে আবার লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি এরকম একটা দ্বিস্তরী আবরণ থাকে। এটাই হলো বহিস্থ আবরণ। এখানে এটা হলো লিপিডের আবরণ। এই লিপিডের আবরণের মধ্যে যে প্যারেকের মতো যেগুলো, এগুলো হলো প্রোটিন, গ্লাইকোপ্রোটিন। তাহলে এইরকম এটা হলো বহিস্থ আবরণ। এই বহিস্থ আবরণ তোমার বিভিন্ন ধরনের জৈব পদার্থ দিয়ে তৈরি হতে পারে, যেমন লিপিড, লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন হলো এক ধরনের আমরা যৌগিক লিপিড বলতে পারি অথবা যুগ্ম প্রোটিন বলতে পারি, যেটা লিপিড এবং প্রোটিন দুটোটা থাকে। কোনো কোনো ক্ষেত্রে শর্করা তথা কার্বোহাইড্রেট এইভাবেও থাকতে পারে। তাহলে লিপিড নির্মিত এরকম বহিস্থ আবরণকে কি বলা হচ্ছে? প্যাপলোমিয়ার। তাহলে এই বহিস্থ আবরণ কি করে? এই ভিতরের তোমার যে এগুলি আছে, হ্যাঁ, এই যে লিপিড বা লিপোপ্রোটিন স্তরের একককে প্যাপলোমিয়ার বলা হয়। আর লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে বলা হচ্ছে লিপোভাইরাস। এবং এরা কি করে? ওই ভাইরাসের টোটাল ভিতরের যে ইয়াগুলি আছে, ক্যাপসিড, নিউক্লিক অ্যাসিড, এদেরকে প্রোটেকশন দেয়। এবং এদের এই যে প্রোটিনগুলি এই বহিস্থ আবরণের, যেমন আমরা এই যে HIV-র ক্ষেত্রে দেখলাম যেগুলি, এই প্রোটিন পোষক কোষকে আক্রমণের ক্ষেত্রে সহায়তা করে থাকে। তাহলে আমরা একটা ইন জেনারেল একটা মানে সব ধরনের ভাইরাসের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। এখন আমাকে যদি স্পেসিফিক ভাইরাসের গঠন বলতে বলে, তাহলে সেই ক্ষেত্রে ওই ভাইরাসের আকৃতি আসবে, তার দেহের দৈর্ঘ্য প্রস্থ এগুলি আসবে। মূলত প্রত্যেকটা ভাইরাস আসলে দুইটা অংশ নিয়ে গঠিত, কেন্দ্রীয় বস্তু এবং ক্যাপসিড। কিছু কিছু ভাইরাসে আবার ক্যাপসিডের বাইরে এক্সট্রা বহিস্থ আবরণ থাকে, যেটা সব ধরনের ভাইরাসে থাকে না। যেমন আমাদের এই যে HIV, ইনফ্লুয়েঞ্জা, হারপিস, করোনা, এই সমস্ত ভাইরাসে দেখা যাচ্ছে যে কি তাদের ক্যাপসিডের বাইরে অতিরিক্ত আবরণ থাকে। তারপর তাহলে এই হলো একটা জেনারেল ভাইরাসের তার গঠন। তো আমরা ভাইরাসের প্রকারভেদ সম্পর্কে আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। হ্যাঁ, আমরা ভাইরাসের যে আকার যখন আমরা ডেসক্রাইব করছিলাম, তখন আমরা সেটা আমরা বলছিলাম, যেমন ভাইরাসকে আমরা গঠনের অনুযায়ী, তার আকৃতি অনুযায়ী, ভাইরাসকে আকৃতি অনুযায়ী আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি। যেমন দণ্ডাকার, তারপর যেমন গোলাকার, তারপর হতে পারে যেমন তোমার ঘনক্ষেত্রাকার, তারপর হয় ব্যাঙাচি আকার, হ্যাঁ, ব্যাঙাচি আকার। তারপর তোমার এরপরে হতে পারে ব্যাঙাচি আকার, সূত্রাকার। তো এইগুলির ক্ষেত্রে তো এখানে তো আর সেরকম কোনো কিছু বলার নাই, দণ্ডাকার, গোলাকার, তাইলে এগুলো কোন আকার সেটা কিন্তু এখানেই বলা আছে, দণ্ডের মতো গোল। তো এই ক্ষেত্রে তোমাদের যা দেখতে হবে, এখানে প্রত্যেকটা গ্রুপের কিছু কিছু ভাইরাসের এখানে নাম দেওয়া আছে। যেমন এগুলো মনে থাকে না, আমি একটু দেখে বলতেছি। তো সেখানে এগুলো তোমরা একটু দেখে নিবা। যেমন দণ্ডাকারের মধ্যে টোবাকো মোজাইক ভাইরাস, মামস ভাইরাস। গোলাকারের মধ্যে আমাদের অনেক পরিচিত ভাইরাস, যেমন পোলিও, তারপর হচ্ছে ডেঙ্গু, এগুলো হলো গোলাকার। তারপর যেমন এই যে করোনা ভাইরাস গোলাকার, HIV গোলাকার। ঘনক্ষেত্রাকারের মধ্যে হারপিস, ভ্যাকসিনিয়া, হ্যাঁ। তারপর তোমার ব্যাঙাচি আকারের মধ্যে টিটু, হ্যাঁ, টিটু ফাস বা এই টি সিরিজের যেগুলি আছে ওইগুলি। সূত্রাকারের মধ্যে যেমন ইবোলা ভাইরাস, হ্যাঁ। তারপর ডিম্বাকার একটা আছে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ডিম্বাকার। তাহলে এগুলি জাস্ট তোমার অনেক সময় আমরা অবজেক্টিভে দিয়ে থাকি, এই বিষয়গুলি সেখানে তোমরা দেখে নিব। তো সিকিউর জন্য অত গুরুত্বপূর্ণ না। এরপর আসো নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি অনুযায়ী। তো আমরা জানি যে ভাইরাসের মধ্যে যে কোনো
এক ধরনের নিউক্লিক অ্যাসিড থাকবে। তাহলে যাদের ক্ষেত্রে তোমার ডিএনএ নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকে তাকে আমরা কি বলবো? ডিএনএ ভাইরাস। আর যাদের ক্ষেত্রে আরএনএ নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকে তখন তাদেরকে আমরা বলবো আরএনএ ভাইরাস। তাহলে এখানে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস এই দুই ধরনের ভাইরাস হতে পারে। যেমন অধিকাংশ উদ্ভিদকে আক্রমণ করে এই ধরনের ভাইরাসটা হলো ডিএনএ আরএনএ ভাইরাস, আর প্রাণীদেহকে আক্রমণ করে এরা হলো ডিএনএ ভাইরাস। এগুলি আবার কিছু কিছু ক্ষেত্রে তোমার ব্যতিক্রম হতে পারে। হ্যাঁ, তো আমরা আগেও বলেছি সাধারণত ডিএনএ ভাইরাসের ডিএনএটা দ্বিসূত্রক হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে একসূত্রক ডিএনএ আমরা দেখেছি, উদাহরণে দিচ্ছি। আরএনএ একসূত্রক হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দ্বিসূত্রক আরএনএর কথাও বলেছি। আবার তোমার কোন ধরনের তারা পোষককে ওই ভাইরাস আক্রমণ করছে তার উপর ভিত্তি করে আমরা ভাইরাসকে আবার বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমন উদ্ভিদ ভাইরাস উদ্ভিদ দেহকে আক্রমণ করে, প্রাণী ভাইরাস প্রাণী দেহকে আক্রমণ করে, ব্যাকটেরিওফাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, সায়ানোফাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, মাইকোফাস ছত্রাককে আক্রমণ করবে। এইভাবে আমরা করবে তোমার কি বলে যে এই বিভিন্ন ধরনের ভাইরাসের কথা আমরা বলতে পারি। তাহলে তোমরা একটু করে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস এই দুই ভাইরাসের মধ্যে একটু ডিফারেন্সটা তোমরা দেখে নিবা। তো ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাসটা সাধারণত কি হয়? দণ্ডাকার হয় অথবা সূত্রাকার হয়, যেমন আমরা ওই যে টিএমবিকে দেখেছিলাম। আর ডিএনএ ভাইরাস হয় সাধারণত গোলাকার, তোমার ব্যাঙাচি আকার অথবা পাউরুটি আকার। তাহলে আরএনএ ভাইরাসগুলি হবে দণ্ডাকার অথবা সূত্রাকার, আর ডিএনএ ভাইরাস হবে গোলাকার, ডিম্বাকার অথবা ঘনক্ষেত্রাকার। তো ডিএনএ ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ, আর আরএনএ ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হলো আরএনএ। তা ডিএনএ ভাইরাসের ডিএনএ সাধারণত দ্বিসূত্রক হবে, আর আরএনএ ভাইরাসের আরএনএ হবে একসূত্রক, কিন্তু কিছু যদিও বা এই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আমরা দেখেছি। অধিকাংশ আরএনএ ভাইরাস উদ্ভিদ দেহে রোগ তৈরি করে, আর অধিকাংশ ডিএনএ ভাইরাস প্রাণীদেহকে আক্রমণ করে। সেখানেও কিন্তু ব্যতিক্রম আছে। এই যেমন তোমার এই আমাদের ডেঙ্গু ভাইরাস, করোনা ভাইরাস, এরা কিন্তু আরএনএ এইচআইভি আরএনএ ধারণ করে। যদিও বেশিরভাগ প্রাণী ভাইরাস কিন্তু ডিএনএ ভাইরাস হয়, তবে অনেক আবার কিছু কিছু ভাইরাস আছে যারা প্রাণীদেহকে আক্রমণ করে কিন্তু তারা আরএনএ ধারণ করে। একই ক্ষেত্রে তোমার ডিএনএর জন্য একই রকম। তাহলে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের এই পার্থক্যটা একটু দেখে নিবা। আমরা আর দুই একটা জিনিস একটু আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চাই। একটা হলো তিনটা আমরা ডেফিনেশন একটু করে দেখব। ভিরিয়ন, ভিরোয়েটস, প্রিয়ন্স, এই তিনটা জিনিস আমরা একটু দেখি। তো আমরা ভাইরাস কাকে বলেছিলাম? হ্যাঁ, ভাইরাস বলেছিলাম যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত পরজীবী জৈব কণা, যা কোনো উপযুক্ত পোষক দেহের ভিতরে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম, কিন্তু পোষক দেহের বাইরে রাসায়নিক পদার্থের মতো আচরণ করে বা বিদ্যমান থাকে, তারাই ভাইরাস। তো ভিরিয়ন কি? ভিরিয়ন হলো একটা পূর্ণাঙ্গ ভাইরাস, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত একটা সংক্রমণক্ষম, দ্যাট মিন্স যে তার উপযুক্ত পোষক দেহকে কি করতে পারে? আক্রমণ করে তার দেহে রোগ তৈরি করার ক্ষমতা রাখে। সেটাকে বলা হচ্ছে সংক্রমণক্ষম, ইনফেকশাস। তাহলে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত সংক্রমণক্ষম এবং একটা পূর্ণাঙ্গ ভাইরাসকে বলা হচ্ছে ভিরিয়ন। তাহলে এখানে কি থাকবে? এখানে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত হবে। তাহলে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত একটা পূর্ণাঙ্গ এবং সংক্রমণক্ষম ভাইরাস কণাকে বলা হচ্ছে কি? ভিরিয়ন। কিন্তু প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত, বাট তারা সংক্রমণ ক্ষমতা নাই, সংক্রমণ ক্ষমতাবিহীন। এই সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে বলা হচ্ছে নিউক্লিওক্যাপসিড। নিউক্লিওক্যাপসিড। এখন আসো ভিরোয়েটস। তাহলে ভিরোয়েটস কি? ভিরোয়েটস হলো কেবলমাত্র একখণ্ড ক্ষুদ্র আরএনএ দ্বারা গঠিত এবং সংক্রমণক্ষম এরকম পরজীবী কণাকে আমরা কি বলি? ভিরোয়েটস। দ্যাট মিন্স এদের ক্ষেত্রে কোনো প্রোটিন আবরণ নাই, তারা ভিরিয়ন থেকেও ছোট। তাহলে প্রোটিন আবরণবিহীন এবং ক্ষুদ্র কি এই যে নগ্ন, যেহেতু প্রোটিন আবরণ নাই, আরএনএ দ্বারা গঠিত একটা পরজীবী জৈব কণা, যা উদ্ভিদ দেহে রোগ তৈরিতে সক্ষম, তাদেরকে বলা হচ্ছে ভিরোয়েটস। ভিরোয়েটস গ্রুপ কিন্তু প্রাণীদেহকে যে আক্রমণ করতে পারে, প্রাণীকোষকে যে আক্রমণ করতে পারে, সেরকম প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। এই ধরনের উদাহরণ এখনো নাই। সেই জন্য যেমন এই যে এদেরকে উদ্ভিদ দেহে রোগ তৈরি করতে পারে এইটুক বলা হয়।
এই যে নারিকেলের ক্যাডাং ক্যাডাং বলে একটা রোগ হয়, হ্যাঁ, এটাও যে তোমার ইন্দোনেশিয়ার দিকে এটা দেখা যায়, যার ফলে তাদের ভাষায় অনুযায়ী এই রোগের নামও সেরকম ক্যাডাং ক্যাডাং। এটা কোথায় কিসে হয়? নারিকেলের মধ্যে। এটা ভিরোয়েডস দিয়ে হয়ে থাকে। এরপরে চলে আসো প্রিয়ন্স। প্রিয়ন্স হচ্ছে কি? প্রোটিন সংক্রমণ ক্ষমতা সম্পন্ন প্রোটিন ফাইব্রিল। দ্যাট মিন্স এখানে কোনো নিউক্লিক অ্যাসিড নাই। সংক্রমণ ক্ষমতা সম্পন্ন প্রোটিন, শুধুমাত্র প্রোটিন ফাইব্রিলকে বলা হচ্ছে প্রিয়ন্স। অর্থাৎ এদের ক্ষেত্রে কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না, নিউক্লিক অ্যাসিডবিহীন শুধুমাত্র প্রোটিন আবরণ, কিন্তু এরাও কিন্তু সংক্রমণক্ষম। দ্যাট মিন্স তারাও সংক্রমণ ক্ষমতা রাখে। এটা প্রাণীদেহের, মানুষেরও হয় কেন্দ্রীয়, আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিজিজ কুরু বলে এক ধরনের রোগ। এটা ইয়াতে হয়, আফ্রিকার দিকে হয়তো ওই নামটা সেরকম কুরু। এই কুরু ডিজিজের কারণ ক্র্যাটসফেল ডিজিজ, ওইগুলির কারণ হচ্ছে এই প্রিয়ন্স, মারাত্মক এটা। তারপর যেমন ভেড়া, ছাগল, এদের স্ক্রাপি, এই স্ক্রাপি ডিজিজটাও এই ইয়ার কারণে, এই প্রিয়ন্সের কারণে হয়ে থাকে। ঠিক আছে, এই যে তোমার এই খুবই উল্লেখযোগ্য একটা রোগ গরুতে সাধারণত হয়, ম্যাড কাউ। এটা তোমার এই যে 90-এর দশকে ব্রিটেনে সহ ইউরোপের কিছু দেশে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছিল, এবং এদের দেশের এটা অর্থনৈতিক, তোমরা এখন দেখতেছো করোনার কি অবস্থা, সারা বিশ্বকে অচল করে দিয়েছে। আসলে ভাইরাস বা এই গ্রুপগুলি এত ডেঞ্জারাস, হ্যাঁ, এবং এত ইনফেকশাস যে এদের কারণে তোমার আমাদের জীবনযাত্রা, অর্থনীতি, বিভিন্ন ক্ষেত্রে মারাত্মক প্রভাব তৈরি হয়। তো এই ম্যাড কাউ কিন্তু এই যে যাদের গরু পালন, বিভিন্ন দেশে মাংস রপ্তানি, এদের ব্যবসা ছিল, তো সেই ক্ষেত্রে এটা মারাত্মক প্রভাব ফেলেছিল। তো এই ম্যাড কাউ ডিজিজকেও, এই ডিজিজের পিছনেও এই প্রিয়ন্সকে দায়ী করা হয়। তাহলে প্রিয়ন্স হলো কি? শুধুমাত্র প্রোটিন ফাইব্রিল, সংক্রমণক্ষম প্রোটিন ফাইব্রিলকে, নিউক্লিক অ্যাসিডবিহীন, তাদেরকে বলা হচ্ছে প্রিয়ন। তো এখানে প্রশ্ন হইতে পারে যে আমরা জানি কোনো একটা এই যে কোষের সংখ্যা বৃদ্ধি বা অণুজীবের সংখ্যা বৃদ্ধি, সেক্ষেত্রে কিন্তু নিউক্লিক অ্যাসিড থাকতে হয়। আমরা নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে, ডিএনএর ক্ষেত্রে আমরা কি জানি? তারা কি করতে পারে? অনুলিপন ক্ষমতা সম্পন্ন। প্রোটিন কিন্তু অনুলিপন ক্ষমতা সম্পন্ন নয়, হ্যাঁ। তোমার নিউক্লিক অ্যাসিড ছাড়া প্রোটিন থেকে প্রোটিন তৈরি হতে পারে না। তাহলে এই প্রোটিন তারা যে সংক্রমণক্ষম, দ্যাট মিন্স এরা পোষক কোষকে আক্রমণ করে, সেখানে কিন্তু তাদেরকে কি করতে হবে? সংখ্যা বৃদ্ধি করতে হবে। তাহলে সেটা কিভাবে করে? সেটা হলো ওই প্রিয়ন্সের প্রোটিন যখন কোনো পোষক কোষে প্রবেশ করে, সেই তখন পোষক কোষের ডিএনএকে ব্যবহার করে। পোষক কোষের ডিএনএকে ব্যবহার করে সে কি করে? সে তার নিজের মতো প্রোটিন তৈরি করিয়ে নেয় এবং তার প্রোটিনের সংখ্যা বৃদ্ধি করিয়ে নেয়। এইভাবে তারা পোষক দেহের মধ্যে সংখ্যা বৃদ্ধি করে, সেখানে তারা রোগ তৈরি করে থাকে। তো যাই হোক, আমরা তোমার এখানে ভাইরাসের গঠন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। ভাইরাসের ক্লাসিফিকেশন আমরা একটু করে দেখেছিলাম, সেটা তোমরা এমসিকিউর জন্য দেখবা। তারপর আমরা এরপরে এই যে গঠনের পরে আমরা 3 ধরনের এই যে ভাইরাসের মতো 3 ধরনের আমরা আরও এই যে পরজীবী কণা সম্পর্কে আমরা পরিচিত হলাম, ভিরিয়ন, ভিরোয়েডস এবং প্রিয়ন্স। তো এইগুলি তোমাদের জ্ঞান কিংবা অনুধাবন লেভেলের প্রশ্নের মধ্যে এই সমস্ত বিষয়গুলি থাকতে পারে। তো আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আমরা পরবর্তী ক্লাসে এর পরের অংশগুলি নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।